আজ সকালে দেখি আমার আর ছেলের একসাথে রান্না করার ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে এবং টাইটেল দেওয়া আছে, দেখুন এই ছেলে কত রোমান্টিক। আমি চমকে উঠে ছেলেকে ডেকে বললাম, কে এই ভিডিও আপলোড করেছে? সে হেসে বলল, আমি। আমাদের প্রেমের গল্প সবাইকে জানাতে হবে। তো ভিডিওতে দেখলাম আমরা দুজন একসাথে রান্না করছি, আর সে মাঝে মাঝে আমার কোমরে হাত রাখছে। কমেন্ট সেকশনে হাজার হাজার কমেন্ট। কেউ লিখেছে কত মিষ্টি কাপল, কেউ লিখেছে এদের বিয়ে কবে। আমার মাথা ঘুরতে লাগল। সে আমার পাশে বসে কমেন্ট পড়তে লাগল, দেখো মা, সবাই আমাদের জুটি পছন্দ করেছে। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এগুলো কি করছিস? সে হাসতে হাসতে বলল, মা তুমি বুঝবে না, আমাদের মধ্যে যা আছে সেটা খুবই স্পেশাল। আমি আরও ভয় পেয়ে গেলাম। তারপর সে আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তোর বাবাকে ডেকে আনি। সে তখন আমার হাত ধরে বলল, না মা, বাবাকে এখন ডাকার দরকার নেই। আমাদের মধ্যে যা কথা সেটা আমরা দুজনেই সারি। আমি আরও ভয় পেয়ে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম করিম খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সীমা। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। সীমা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটা শুরু হলো যেদিন থেকে রাহুল আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করল। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পেছনে দাঁড়াল। আমি বুঝতে পারলাম না সে কেন এত কাছে এসে দাঁড়িয়েছে। তারপর সে ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠে পেছনে তাকালাম। সে মিষ্টি হেসে বলল, মা, তুমি অনেক সুন্দর লাগছো আজ। আমি একটু অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা, তুমি দেখতে অনেক সুন্দর। আমি ভাবলাম হয়তো ছেলেটা শুধু মায়ের প্রশংসা করছে। কিন্তু পরের দিন থেকে রাহুলের আচরণ আরও অদ্ভুত হতে লাগল। সে আমার সাথে বেশি সময় কাটাতে চাইত। আমি যখন সিনেমা দেখতাম সে এসে আমার পাশে বসত। আমি যখন বাজার করতে যেতাম সে বলতো, মা, আমিও যাব। প্রথমে আমি ভাবলাম ছেলেটা হয়তো বেশি মায়ের সাথে থাকতে চায়। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে তার আচরণ একটু বেশি আজব। একদিন সে আমাকে বলল, মা, আমরা দুজন একসাথে রান্না করি না কেন? আমি বললাম, তোর তো রান্না করতে ভালো লাগে না। সে বলল, এখন লাগে। তুমি আমাকে শেখাও। আমি রাজি হলাম। আমরা একসাথে রান্না করতে শুরু করলাম। রাহুল খুব মনোযোগ দিয়ে রান্না শিখতে লাগল। কিন্তু মাঝে মাঝে সে আমার খুব কাছে এসে দাঁড়াত। আমি একটু অস্বস্তি বোধ করতাম, কিন্তু ভাবতাম হয়তো ছেলেটা শুধু রান্না শিখতে আগ্রহী। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন রাহুল আমাকে বলল, মা, আমরা আমাদের রান্নার ভিডিও বানাই না কেন? ইউটিউবে দিয়ে দেই। আমি বললাম, কেন? সে বলল, মজার হবে। মানুষ দেখবে আমরা কত ভালো রান্না করি। আমি রাজি হলাম। আমরা ভিডিও করলাম। রাহুল ভিডিও এডিট করে ইউটিউবে দিয়ে দিল। কিন্তু পরদিন সকালে যা দেখলাম সেটা আমাকে শকড করে দিল। আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, হাজার হাজার ভিউ। কিন্তু টাইটেল দেওয়া আছে, দেখুন এই ছেলে কত রোমান্টিক। আমি রাহুলকে ডেকে জিজ্ঞেস করলাম, এই টাইটেল কে দিয়েছে? সে হেসে বলল, আমি রেগে গিয়ে বললাম, কেন এমন টাইটেল দিয়েছিস? সে বলল, এতে ভিউ বেশি আসবে। আমি ভিডিওর কমেন্ট দেখলাম। সব কমেন্ট অদ্ভুত। কেউ লিখেছে কত মিষ্টি কাপল, কেউ লিখেছে এদের বিয়ে কবে। আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমি রাহুলকে বললাম, তুই ভিডিও ডিলিট করে দে। সে বলল, কেন মা? এত ভিউ আসছে। আমি বললাম, মানুষ ভুল বুঝবে। সে বলল, কি ভুল বুঝবে? আমরা তো সত্যিই একসাথে রান্না করেছি। আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন রাহুল আমার পাশে বসে বলল, মা, দেখো কত কমেন্ট এসেছে। সবাই আমাদের জুটি পছন্দ করেছে। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, তোর বাবাকে বলি। রাহুল বলল, না মা, বাবাকে বলার দরকার নেই। এটা আমাদের মধ্যেই থাক। আমি আরও ভয় পেয়ে গেলাম। তারপর রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা, তুমি আমার সব থেকে প্রিয় মানুষ। আমি বললাম, এগুলো কি কথা? সে বলল, মা, তুমি বুঝবে না। আমি তোমার জন্য কত কিছু করি। তোমাকে খুশি রাখার জন্য আমি যা যা করি। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি ভাবছিলাম, এ কি হচ্ছে?
আমার ছেলে কেন এমন আচরণ করছে? হঠাৎ আমার মনে পড়ল, কয়েকদিন আগে রাহুল আমাকে বলেছিল সে একটা বই পড়ছে। সেই বইটার নাম ছিল সাইকোলজি অব রিলেশনশিপ। আমি ভাবলাম হয়তো সেই বই পড়ে রাহুলের মাথা খারাপ হয়ে গেছে। আমি রাহুলকে বললাম, তুই কি বই পড়ছিস? সে বলল, একটা সাইকোলজির বই। আমি বললাম, সেই বইটা দেখাবি? সে বলল, কেন? আমি বললাম, দেখতে ইচ্ছে করছে। সে গিয়ে বইটা নিয়ে এলো। আমি বইটা দেখলাম। বইটার নাম সাইকোলজিক্যাল ইফেক্ট অব সোশ্যাল মিডিয়া। আমি বইটার কিছু পাতা পড়লাম। বইটিতে লেখা ছিল কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায়, কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়, কিভাবে ক্লিকবেইট টাইটেল দিয়ে ভিউ বাড়ানো যায়। আমি তখন বুঝতে পারলাম যে রাহুল এই বই পড়ে একটা এক্সপেরিমেন্ট করছে। সে দেখতে চাচ্ছে কিভাবে মিসলিডিং টাইটেল দিয়ে ভিউ বাড়ানো যায়। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কি এক্সপেরিমেন্ট করছিস? সে হেসে বলল, হ্যাঁ মা। আমি দেখতে চাচ্ছি কিভাবে মানুষ মিসলিডিং টাইটেল দেখে ক্লিক করে। আমি বললাম, কিন্তু এতে তো আমাদের ইজ্জত নষ্ট হবে। সে বলল, না মা, এটা শুধু একটা এক্সপেরিমেন্ট। কয়েকদিন পর আমি ভিডিও ডিলিট করে দেব। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, তুই সত্যি বলছিস তো? সে বলল, হ্যাঁ মা। আমি কলেজে সাইকোলজি নিয়ে একটা প্রজেক্ট করছি। সেই জন্যই এই এক্সপেরিমেন্ট। আমি বললাম, তাহলে তুই আমাকে আগে বলিসনি কেন? সে বলল, বললে তো এক্সপেরিমেন্ট হতো না। তোমার রিয়াকশন দেখা দরকার ছিল। আমি এখন বুঝতে পারছিলাম যে রাহুল সত্যিই একটা এক্সপেরিমেন্ট করছে। কিন্তু আমি এখনও একটু রাগ ছিলাম। আমি বললাম, তোর এক্সপেরিমেন্ট করার জন্য আমাকে এত ভয় পেতে হলো কেন? সে বলল, সরিমা, আমি জানতাম না তুমি এত ভয় পাবে। আমি বললাম, এখন ভিডিও ডিলিট করে দে। সে বলল, আরও 2-1 দিন রাখি, দেখি আরও কি রিয়াকশন আসে। আমি রাজি হলাম, কিন্তু বললাম, তুই আমাকে আরও কোনো ভয় দিবি না? সে বলল, না মা, আর ভয় দেব না। তারপর সে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সেটা মায়ের মতো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ টিকল না। পরদিন সকালে আমি দেখি আমাদের ভিডিওর নিচে আরও অনেক কমেন্ট এসেছে। কিন্তু এবার কমেন্টগুলো আরও খারাপ। কেউ কেউ আমাদের সম্পর্কে খুবই খারাপ কথা লিখেছে। আমি ভয় পেয়ে গেলাম। রাহুলকে বললাম, দেখ কি কমেন্ট এসেছে। রাহুল কমেন্ট দেখে বলল, ওহ, এটা তো আমি ভাবিনি। আমি বললাম, এখনই ভিডিও ডিলিট করে দে। রাহুল রাজি হল। সে ভিডিও ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছু মানুষ ভিডিও ডাউনলোড করে ফেলেছে। তারা সেগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করছে। আমি খুবই চিন্তিত হয়ে গেলাম। আমার স্বামী করিম সেদিন অফিস থেকে ফিরে এসে বলল, কি হয়েছে? তোমাকে খুব টেনশনে দেখাচ্ছে। আমি সব কথা করিমকে বললাম। করিম শুনে খুব রেগে গেল। সে রাহুলকে ডেকে বকাঝকা করল। রাহুল কান্নাকাটি করে বলল, আমি শুধু একটা এক্সপেরিমেন্ট করেছি। আমি জানতাম না এমন হবে। করিম বলল, এক্সপেরিমেন্ট করার আগে ভাবতে হয়। এখন কি করবি? রাহুল বলল, আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। করিম বলল, কিন্তু মানুষ ডাউনলোড করে ফেলেছে। রাহুল বলল, আমি কি করব এখন? আমি বললাম, এখন আর কিছু করার নেই। শুধু প্রার্থনা করতে পারি যেন মানুষ ভুলে যায়। কিন্তু আমার ভয় ছিল আমাদের পাড়ার লোকজন জেনে ফেলবে। সত্যিই পরের কয়েকদিন আমার ভাই সত্যি হল। আমাদের পাড়ার কয়েকজন মানুষ ভিডিওটা দেখেছে। তারা আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করল। কেউ কেউ আমার দিকে তাকিয়ে কানাকানি করত। আমি বাজারে গেলে দোকানদার অদ্ভুতভাবে তাকাত। আমি খুবই লজ্জা পেতাম। আমার মনে হতো সবাই আমার সম্পর্কে খারাপ ভাবছে। আমি ঘর থেকে বের হতে চাইতাম না। রাহুলও খুব অপরাধবোধে ভুগছিল। সে আমার কাছে বারবার ক্ষমা চাইছিল। একদিন আমাদের পাড়ার মিসেস রহমান আমার বাসায় এলেন। তিনি বললেন, রিমা, তোমার ছেলের সাথে তোমার কি চক্কর? আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপা? তিনি বললেন, ভিডিও দেখেছি। কি করছো তোমরা? আমি সব কথা খুলে বললাম। মিসেস রহমান শুনে হেসে বললেন, ওরে পাগল, এটাই তো বুঝতে পারিনি। ছেলেটা এক্সপেরিমেন্ট করেছে। আমি বললাম, এখন কি করব? সবাই তো ভুল বুঝেছে। মিসেস রহমান বললেন, একটা কাজ করো। রাহুলকে বলো সে যেন একটা ভিডিও বানিয়ে সব কথা পরিষ্কার করে বলে। আমি বললাম, ভালো আইডিয়া। তারপর রাহুলকে বললাম। রাহুল রাজি হল। রাহুল একটা ভিডিও বানালো যেখানে সে সব কথা পরিষ্কার করে বলল। সে বল যে আগের ভিডিওটা ছিল শুধু একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। সে ক্ষমা চাইল সবার কাছে।
সে বলল যে সে এবং তার মা সাধারণ মা ছেলে। এই ভিডিওটাও অনেক ভিউ পেল। মানুষ কমেন্ট করল যে তারা বুঝতে পেরেছে। কিছু মানুষ রাহুলের এক্সপেরিমেন্টের প্রশংসা করল। কিছু মানুষ বকাঝকা করল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমাদের পাড়ার মানুষরাও আর কিছু বলল না। কিন্তু আমি শিক্ষা পেলাম যে সোশ্যাল মিডিয়া কত বিপজ্জনক হতে পারে। রাহুল এখন আর এমন কোনো এক্সপেরিমেন্ট করে না। সে তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আমিও এখন বুঝি যে কোনো কিছু ইন্টারনেটে দেওয়ার আগে ভালো করে চিন্তা করতে হয়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। এর পরেও অনেক কিছু হয়েছিল। রাহুলের এই এক্সপেরিমেন্টের ফলে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। কিছু ভালো পরিবর্তন, কিছু খারাপ পরিবর্তন। আমার ছোট মেয়ে সীমা প্রথমে কিছু বুঝতে পারেনি। কিন্তু যখন স্কুলের বন্ধুরা তাকে জিজ্ঞেস করতে লাগল তার ভাইদের সম্পর্কে, তখন সে খুব বিব্রত হল। সে আমার কাছে এসে কান্নাকাটি করে বলল, মা, আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি সীমাকে বুঝিয়ে বললাম যে এটা শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল। রাহুলের কলেজেও এই ঘটনার কথা ছড়িয়ে গেল। তার বন্ধুরা তাকে নিয়ে মজা করত। কিন্তু রাহুল সবাইকে পরিষ্কার করে বুঝিয়ে দিল। ধীরে ধীরে সবাই বুঝে গেল যে এটা শুধু একটা এক্সপেরিমেন্ট ছিল। আমার স্বামী করিম প্রথমে খুব রাগ করেছিল। কিন্তু পরে সে বুঝল যে রাহুল ইচ্ছা করে কিছু খারাপ করেনি। সে শুধু তার পড়াশোনার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিল। করিম রাহুলকে বোঝাল যে এরকম এক্সপেরিমেন্ট করার আগে পরিবারের সাথে আলোচনা করতে হয়। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন নিয়ম চালু হল। যদি কেউ ইন্টারনেটে কিছু পোস্ট করতে চায়, তাহলে আগে সবার সাথে আলোচনা করতে হবে। এই নিয়মটা আমাদের অনেক সমস্যা থেকে রক্ষা করেছে। কিন্তু এই ঘটনার পর আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটল। একদিন আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একজন মানুষ নেমে আমাদের বাড়িতে এলো। সে আমাকে বলল, আপনি কি রিমা খান? আমি বললাম, হ্যাঁ। কেন? সে বলল, আমি একটা টিভি চ্যানেলের প্রোডিউসার। আমি আপনার ছেলের ভিডিও দেখেছি। আমরা আপনাদের নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি ডকুমেন্টারি? সে বলল, সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্টের উপর। আপনার ছেলে যে এক্সপেরিমেন্টটা করেছে সেটা খুবই ইনোভেটিভ। আমি বললাম, কিন্তু আমরা তো আর কোনো পাবলিসিটি চাই না। সে বলল, আমরা খুব ভালো পেমেন্ট দেব। আমি করিমের সাথে আলোচনা করলাম। করিম বলল, যদি সত্যিই ভালো পেমেন্ট দেয় তাহলে করতে পারি। রাহুলের কলেজের খরচ তো আছেই। আমি রাহুলের সাথেও কথা বললাম। রাহুল বলল, মা, এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হতে পারে। আমরা সবাই মিলে রাজি হলাম। টিভি চ্যানেলের লোকরা আমাদের বাড়িতে এসে ইন্টারভিউ নিল। তারা রাহুলের এক্সপেরিমেন্টের পুরো গল্প শুনল। রাহুল তাদের বুঝিয়ে বলল কিভাবে সে ক্লিকবেইট টাইটেলের সাইকোলজিক্যাল ইফেক্ট টেস্ট করেছিল। তারা খুব আগ্রহ নিয়ে শুনল। ডকুমেন্টারি তৈরি হওয়ার পর সেটা টিভিতে প্রচার হল। আমাদের গল্প দেখে অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করল। কিছু মানুষ রাহুলের এক্সপেরিমেন্টের প্রশংসা করল। কিছু মানুষ আমাদের সমালোচনা করল। রাহুলের কলেজের প্রফেসররা তার এই এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে পেরে তাকে একটা স্পেশাল প্রজেক্ট দিলেন। রাহুল সোশ্যাল মিডিয়া সাইকোলজির উপর আরও গবেষণা করতে লাগল। তার রেজাল্ট খুবই ভালো হল। কিন্তু সব ভালো দিকে যাচ্ছিল না। আমাদের কিছু আত্মীয় স্বজন এই পুরো ব্যাপারটা ভালোভাবে নিল না। আমার শাশুড়ি আমাকে ফোন করে বকাঝকা করলেন। তিনি বললেন, তোমরা আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছ। আমি তাকে সব বুঝিয়ে বললাম, কিন্তু তিনি বুঝতে চাইলেন না। করিমের ভাই রশিদ ভাই আমাদের বাড়িতে এসে খুব রাগারাগি করলেন। তিনি বললেন, এসব কি করছ? সমাজে মুখ দেখানোর জো নেই। করিম তাকে বুঝিয়ে বলার চেষ্টা করল, কিন্তু তিনি শুনলেন না। তিনি রেগে গিয়ে চলে গেলেন। আমার মনে খুব কষ্ট হল। আমি ভাবলাম হয়তো আমাদের এই ডকুমেন্টারি করা উচিত হয়নি। আমি রাহুলকে বললাম, দেখ, তোর এক্সপেরিমেন্টের জন্য কত সমস্যা হচ্ছে। রাহুল বলল, মা, যারা আমাদের বুঝতে পারে না তাদের নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু আমি এই পরিস্থিতি সামলাতে পারছিলাম না। আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। করিম আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার আমাকে কিছু ওষুধ দিলেন এবং বললেন বিশ্রাম নিতে। তিনি বললেন, এই ধরনের স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমি বুঝতে পারলাম যে আমি এইসব নিয়ে বেশি চিন্তা করছি। একদিন মিসেস রহমান আমার বাড়িতে এসে বললেন, রিমা, তুমি এত টেনশন নিও না। সময় গেলে সব ঠিক হয়ে যাবে। তিনি আমাকে অনেক সাহস দিলেন। তিনি বললেন, আমি তোমাদের পুরো পরিবারকে চিনি। তোমরা সবাই ভালো মানুষ।
ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম। আমি বুঝলাম যে জীবনে অনেক সময় এরকম সমস্যা আসে, কিন্তু সেগুলো মোকাবেলা করেই এগিয়ে যেতে হয়। আমি আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেলাম। রাহুল এখন বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে অনার্স করছে। তার পড়াশোনা খুব ভালো যাচ্ছে। তার প্রফেসররা তার কাজের প্রশংসা করেন। রাহুল এখন আরও দায়িত্বশীল হয়েছে। সে কোনো কিছু করার আগে পরিবারের সাথে আলোচনা করে। সীমা এখন হাই স্কুলে পড়ে। সে খুব মেধাবী। তার পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই। সে এই পুরো ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। সে এখন বুঝে যে ইন্টারনেটে কিছু পোস্ট করার আগে ভেবেচিন্তে করতে হয়। করিম এখন একটা নতুন চাকরিতে জয়েন করেছে। তার বেতন আগের চেয়ে বেশি। আমাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে। আমরা একটা নতুন বাড়িতে উঠেছি। নতুন পাড়ার মানুষরা আমাদের সেই পুরনো গল্প জানে না। আমি এখন একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি। আমার চাকরিটা আমার খুব ভালো লাগে। আমি বাচ্চাদের পড়াই। তারা আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে এখন শান্তি এসেছে। কিন্তু মাঝে মাঝে আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। আমি ভাবি যদি রাহুল সেই এক্সপেরিমেন্ট না করত তাহলে কেমন হতো। কিন্তু এখন আমি বুঝি যে জীবনে যা ঘটে সবই একটা কারণে ঘটে। আমাদের পরিবার এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। রাহুল এখন মাঝে মাঝে আমাদের সেই পুরনো অভিজ্ঞতা নিয়ে গল্প করে। সে বলে, মা, আমার সেই এক্সপেরিমেন্টের জন্য আমি এখনও একটু অপরাধবোধ করি। আমি তাকে বলি, অপরাধবোধ করার দরকার নেই। তুই যা করেছিলি সেটা তোর পড়াশোনার জন্যই করেছিলি। আমাদের পরিবার এখন আরও ঐক্যবদ্ধ। আমরা একে অপরের সাথে বেশি কথাবার্তা বলি। কোনো সমস্যা হলে একসাথে সমাধান করার চেষ্টা করি। আমি বুঝেছি যে পরিবারের সাথে খোলামেলা কথা বলাটা কত গুরুত্বপূর্ণ। এখন যখন আমি আমার সেই দিনগুলোর কথা ভাবি তখন আমার হাসি পায়। আমি কত ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার ছেলে সত্যিই কোনো ভুল পথে গিয়েছে। কিন্তু সব শেষে দেখা গেল সে শুধু একটা পড়াশোনার কাজ করছিল। আমার এই গল্পটা শুনে হয়তো অনেকেই বুঝবেন যে সোশ্যাল মিডিয়া কত প্রভাবশালী। একটা ভুল টাইটেল দিয়ে কত বড় সমস্যা হতে পারে। কিন্তু সেই সাথে এটাও বোঝা যায় যে পরিবারের মধ্যে বিশ্বাস আর আলোচনা কত জরুরি। আমি এখন আমার ছাত্রছাত্রীদের বলি যে ইন্টারনেট ব্যবহার করার সময় সাবধান থাকতে হবে। যা কিছু পোস্ট করো সেটা নিয়ে আগে ভেবে নিও। কারণ ইন্টারনেটে একবার কিছু গেলে সেটা আর ফেরত আনা যায় না। রাহুল এখন একটা ইউটিউব চ্যানেল খুলেছে যেখানে সে সাইকোলজির বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানা। তার চ্যানেল অনেক জনপ্রিয়। সে এখন সঠিক পথে এগিয়ে চলেছে। আমি তার জন্য গর্বিত। আমার এই পুরো গল্পটা একটা বড় শিক্ষা দিয়েছে আমাদের সবাইকে। জীবনে যা কিছুই ঘটুক না কেন, পরিবার একসাথে থাকলে সব সমস্যার সমাধান হয়। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা দরকার। এই গল্পের শেষে আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী মাধ্যম। এটা সঠিকভাবে ব্যবহার করলে অনেক ভালো কাজ করা যায়। কিন্তু ভুল ব্যবহার করলে অনেক সমস্যা হতে পারে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। বাবার নাম আব্দুর রহমান, মায়ের নাম ফাতিমা। তাদের একমাত্র সন্তান ছোট্ট হাসান। বয়স মাত্র 10 বছর। কিন্তু এই 10 বছরের শিশুটির মধ্যে ছিল অসাধারণ এক আধ্যাত্মিক শক্তি। হাসানের জন্ম থেকেই পরিবারটি লক্ষ্য করেছিল যে এই শিশুটি অন্য সব শিশুদের চেয়ে আলাদা। সে কখনো মিথ্যা কথা বলত না, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত নিয়মিত। কুরআন তেলাওয়াত করার সময় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। গ্রামের মানুষেরা প্রথমে ভাবত এটা হয়তো বাচ্চাদের স্বাভাবিক আবেগ। কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারল যে হাসানের মধ্যে আছে কিছু বিশেষত্ব। একদিন গ্রামে খুব খরা দেখা দিল। কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টি নেই। ক্ষেতের ফসল শুকিয়ে যাচ্ছে। পুকুর খাল বিল সব শুকিয়ে গেছে। মানুষ খাবার পানির জন্য হাহাকার করছে। এমন সময় ছোট্ট হাসান তার মা বাবাকে বলল, আব্বু, আম্মু, আমি আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টির জন্য। আব্দুর রহমান মৃদু হেসে বললেন, বাবা, আমরা সবাই তো দোয়া করছি। ইমাম সাহেবও তো দোয়া করেছেন। হাসান বলল, আব্বু, আমি জানি আল্লাহ তায়ালা আমার দোয়া কবুল করবেন। আমি আজ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব। দ্বিতীয় অধ্যায়, প্রথম মুজিজা।
সেই রাতে হাসান ঘুম থেকে উঠে অজু করল। তাহাজ্জুদের নামাজ পড়ল। তারপর 2 হাত তুলে কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করল। হে আল্লাহ! তুমি তো রহমান, রহিম। তুমি সবার উপর দয়ালু। আমাদের গ্রামের মানুষগুলো খুব কষ্টে আছে। তাদের উপর তোমার রহমত বর্ষণ কর। বৃষ্টি দাও হে আল্লাহ। হাসান সারারাত ধরে কেঁদে কেঁদে দোয়া করল। ফজরের আজান দেওয়ার আগে আগে আকাশে মেঘ দেখা দিল। ফজরের নামাজের পর থেকে টানা বৃষ্টি শুরু হল। গ্রামের মানুষেরা অবাক হয়ে গেল। সবাই বুঝতে পারল যে ছোট্ট হাসানের দোয়ায় আল্লাহ তায়ালা বৃষ্টি দিয়েছেন। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষেরা হাসানকে বিশেষ সম্মানের চোখে দেখতে শুরু করল। যখনই কোনো সমস্যা হতো তারা হাসানের কাছে দোয়া চাইতে আসত। একদিন গ্রামের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার বাঁচার সম্ভাবনা খুবই কম। বৃদ্ধার ছেলে এসে হাসানের কাছে দোয়া চাইল। হাসান বলল, চাচা, আমি দোয়া করব। কিন্তু আপনাকেও খালেস দিলে তবা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সব গুনাহের জন্য। সেই ব্যক্তি কান্না করে তবা করল। হাসান তার মায়ের জন্য দোয়া করল। আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যেই বৃদ্ধা সুস্থ হয়ে গেল। 3য় অধ্যায়, পরীক্ষার সময়। হাসানের বয়স যখন 15 বছর, তখন গ্রামে এক আলেম এলেন। তার নাম মওলানা আকরাম উল্লাহ। তিনি শুনেছেন হাসানের বিশেষত্বের কথা। তিনি হাসানকে পরীক্ষা করতে চাইলেন। মওলানা সাহেব হাসানের বাড়িতে গিয়ে বললেন, বাবা হাসান, আমি শুনেছি তুমি খুব নেক ছেলে। তুমি কুরআন শরীফ কতটুকু মুখস্থ জান? হাসান বিনয়ের সাথে বলল, হুজুর, আলহামদুলিল্লাহ, আমি পুরো কুরআন শরীফ মুখস্থ করেছি। মওলানা সাহেব অবাক হলেন। 15 বছর বয়সে পুরো কুরআন হেফজ করা সাধারণ ব্যাপার নয়। তিনি হাসানকে বিভিন্ন সূরা তেলাওয়াত করতে বললেন। হাসান এত সুন্দর ও শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত করল যে মওলানা সাহেবের চোখ দিয়ে পানি এসে গেল। মওলানা সাহেব বললেন, মাশাআল্লাহ বাবা! তোমার তেলাওয়াত শুনে আমার রুহে প্রশান্তি এসেছে। তুমি কি হাদিস শরীফও পড়েছ? হাসান বলল, জি হুজুর, আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাব পড়েছি। তবে আমার জ্ঞান অনেক সীমিত। মওলানা সাহেব আরও অবাক হলেন। তিনি হাদিস সম্পর্কে কিছু কঠিন প্রশ্ন করলেন। হাসান সবগুলো প্রশ্নের নিখুঁত উত্তর দিল। এরপর মওলানা সাহেব হাসানকে বললেন, বাবা, তুমি আমার সাথে শহরে চলে আস। সেখানে আমার মাদ্রাসায় তুমি আরও উচ্চশিক্ষা নিতে পারগু। কিন্তু হাসান বলল, হুজুর, আমি আমার মা-বাবাকে ছেড়ে যেতে পারব না। তারা আমার উপর নির্ভরশীল। আর আল্লাহ তায়ালা আমাকে এই গ্রামেই রেখেছেন কোনো কারণে। 4র্থ অধ্যায়, বড় পরীক্ষা। হাসানের বয়স যখন 20 বছর, তখন গ্রামে এক বিরাট বিপদ এল। গ্রামের পাশের পাহাড় থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে পাথর গড়িয়ে আসতে শুরু করল। গ্রামের অর্ধেক বাড়িঘর ধ্বংস হয়ে গেল। অনেক মানুষ আহত হল। গ্রামের মানুষেরা ভয়ে আতঙ্কে হাসানের কাছে এল। তারা বলল, হাসান ভাই, আমরা সবাই মরে যাব। তুমি আল্লাহর কাছে দোয়া করগু। হাসান সবাইকে সম্বেত করে বলল, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। আমাদের গুনাহের কারণেই হয়তো এই বিপদ এসেছে। সবাই একসাথে কান্নাকাটি করে তওবা করল। হাসান সবাইকে নিয়ে জামাতে দোয়া করল। তার দোয়া শুনে সবার অন্তরে শান্তি এল। অলৌকিকভাবে পরদিন থেকেই ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল। পাহাড় থেকে আর পাথর গড়াল না। গ্রামের মানুষেরা ধীরে ধীরে তাদের বাড়িঘর মেরামত করতে শুরু করল। এই ঘটনার পর গ্রামের বাইরে থেকেও মানুষেরা হাসানের কাছে আসতে শুরু করল। দূরদূরান্ত থেকে মানুষেরা তাদের সমস্যা নিয়ে আসত। কিন্তু হাসান কখনো নিজেকে বড় মনে করত না। সে সবসময় বলত, আমি তো একজন সাধারণ বান্দা। আল্লাহ তায়ালাই সব করেন। আমি শুধু দোয়া করি। 5ম অধ্যায়, হাসানের বিয়ে। হাসানের বয়স যখন 25 বছর, তখন গ্রামের মানুষেরা তার বিয়ের কথা ভাবতে শুরু করল। অনেক পরিবার তাদের মেয়ের বিয়ে হাসানের সাথে দিতে চাইত। কিন্তু হাসান তার মা-বাবাকে বলল, আম্মু আব্বু, আমার বিয়ে হোক একজন নেক মেয়ের সাথে, যে আল্লাহকে ভয় করে, নামাজ রোজা করে, সৌন্দর্য বা পয়সার দিকে না তাকিয়ে দিনদারির দিকে তাকান। কিছুদিন পর গ্রামেই এক নেক পরিবারে পাত্রী পাওয়া গেল। মেয়েটির নাম আয়েশা। খুব ভালো পরিবারের মেয়ে। নামাজি, রোজাদার, কুরআন তেলাওয়াত করে সুন্দর করে। বিয়ে হল খুব সাদামাটাভাবে। হাসান চাইল না কোনো জাঁকজমক হোক। বিয়ের দাওয়াতে গ্রামের গরিব দুঃখী সবাইকে খাওয়ানো হল।
বিয়ের পর আয়েশা ও হাসান দুজনেই মিলে আল্লাহর ইবাদত করত। তাদের ঘরে সবসময় শান্তি বিরাজ করত। ষষ্ঠ অধ্যায়, সন্তানের জন্ম। বিয়ের 2 বছর পর আয়েশার গর্ভে সন্তান এল। হাসান খুব খুশি হল। সে সবসময় দোয়া করত যেন আল্লাহ তায়ালা তাদের একটি নেক সন্তান দান করেন। সন্তান জন্মের রাতে হাসান সারারাত জাগ্রত থেকে দোয়া করল। সকালে একটি সুন্দর ছেলে সন্তান জন্ম নিল। হাসান তার ছেলের নাম রাখল নূর। কারণ হাসানের স্বপ্নে দেখেছিল যে এই সন্তান মানুষের জীবনে আলো ছড়াবে। নূর জন্মের পর থেকেই অসাধারণ সব লক্ষণ প্রকাশ পেল। সে কখনো অকারণে কান্নাকাটি করত না। যখন হাসান কুরআন তেলাওয়াত করত, নূর মনোযোগ দিয়ে শুনত। নূরের বয়স যখন 3 বছর, তখন থেকেই সে তার বাবার সাথে নামাজে দাঁড়াত। ছোট্ট হাত তুলে দোয়া করত। গ্রামের মানুষেরা বলাবলি করত, হাসানের ছেলেও বাবার মতোই নেক হচ্ছে গি। সপ্তম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। নূরের বয়স যখন 5 বছর, তখন গ্রামে নতুন এক সমস্যা দেখা দিল। শহর থেকে কিছু ধনী ব্যবসায়ী এসে গ্রামের মানুষদের বিভ্রান্ত করতে শুরু করল। তারা বলত, ধর্মকর্ম করে কি হবে? টাকা পয়সা কামাও, ভোগবিলাস কর, জীবনটা উপভোগ কর। কিছু তরুণ তাদের কথায় প্রভাবিত হতে শুরু করল। তারা নামাজ কালাম ছেড়ে দিয়ে পার্টি করতে শুরু করল। হাসান এই দেখে খুব চিন্তিত হল। তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে বৈঠক করলেন। হাসান বললেন, আমাদের তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আমি তাদের সাথে কথা বলব। হাসান সেই তরুণদের ডেকে বসাল। তাদের সাথে নরম সুরে কথা বলল। বোঝানোর চেষ্টা করল যে দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী। আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথমে অনেকে হাসানের কথা শুনতে চাইল না। কিন্তু হাসানের ধৈর্য ও ভালোবাসা দেখে তারা ধীরে ধীরে তার কথা শুনতে শুরু করল। অষ্টম অধ্যায়, নূরের বিশেষত্ব। নূরের বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যেও তার বাবার মতো বিশেষত্ব প্রকাশ পেতে শুরু করল। 7 বছর বয়সেই সে কুরআনের অনেক সূরা মুখস্থ করে ফেল। একদিন গ্রামের এক শিশু খুব অসুস্থ হয়ে পড়ল। তার বাবা মা হাসানের কাছে এসে দোয়া চাইল। হাসান বলল, আমার ছেলে নূরও দোয়া করবে। আল্লাহ তায়ালা হয়তো তার নির্দোষ দোয়া কবুল করবেন গ। নূর তার ছোট্ট হাত তুলে কান্না করে দোয়া করল। আল্লাহর রহমতে সেই শিশুটি সুস্থ হয়ে গেল। এরপর থেকে গ্রামের মানুষেরা বুঝতে পারল যে নূরের মধ্যেও আছে বিশেষ বরকত। নবম অধ্যায়, শিক্ষার গুরুত্ব। হাসান সবসময় বলত যে ইসলামিক শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও প্রয়োজন। তাই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিল। হাসান গ্রামের সবাইকে বলল, আমাদের সন্তানরা যেন শিক্ষিত হয়ে গড়ে ওঠে। ইসলাম শিক্ষার প্রতি উৎসাহ দেয়া গু। অনেকে বলল, হাসান ভাই, আমাদের তো টাকা পয়সা নেই স্কুল বানানোর গু। হাসান বলল, আমরা সবাই মিলে চেষ্টা করব। আল্লাহ তায়ালা সাহায্য করবেন গু। হাসান শহরে গিয়ে কিছু ধার্মিক ব্যবসায়ীদের কাছে স্কুলের জন্য সাহায্য চাইল। তার সততা ও নিষ্ঠা দেখে অনেকে সাহায্য করল। কয়েক মাসের মধ্যেই গ্রামে একটি সুন্দর স্কুল গড়ে উঠল। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও দেওয়া হতো। দশম অধ্যায়, বিপদের মোকাবেলা। একদিন গ্রামে দুর্বৃত্তদের একটি দল এল। তারা গ্রামের মানুষদের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে চাইল। গ্রামের মানুষেরা ভয়ে কাঁপছিল। কিন্তু হাসান সাহস করে তাদের সামনে গিয়ে দাঁড়াল। হাসান বলল, ভাইয়েরা, আমাদের গরিব মানুষদের কাছে আপনারা কি চাইছেন? আমরা তো কষ্টে আছি। দুর্বৃত্তদের নেতা রেগে গিয়ে বলল, তুই কে আমাদের বাধা দেওয়ার? সরে দাঁড়া, নইলে মেরে ফেলব। হাসান শান্তভাবে বলল, আমি আল্লাহকে ভয় করি, মানুষকে নয়। আপনারা যদি আমাদের কিছু করেন, আল্লাহ তায়ালা আপনাদের বিচার করবেন গু। হাসানের নির্ভীকতা দেখে দুর্বৃত্তরা একটু থামল। হাসান তাদের বুঝানোর চেষ্টা করল, ভাইয়েরা, আপনারাও তো মানুষ। আপনাদেরও পরিবার আছে। ভুল কাজ করে আপনারা কি পাবেন? আল্লাহর কাছে তওবা করুন গু। হাসানের কথা শুনে দুর্বৃত্তদের মধ্যে একজন কান্না করে ফেল। সে বলল, আমি এই কাজ আর করতে পারি না গি। অন্যরা তাকে থামানোর চেষ্টা করল। কিন্তু ধীরে ধীরে তাদের সবার মন পরিবর্তন হয়ে গেল। একাদশ অধ্যায়, পরিবর্তনের শক্তি। সেই দুর্বৃত্তদের মধ্যে যে ব্যক্তিটি কেঁদেছিল তার নাম ছিল করিম। সে হাসানের কাছে এসে বলল, ভাই, আমি তওবা করতে চাই। আমি অনেক খারাপ কাজ করেছি। হাসান তাকে বুকে জড়িয়ে ধরল। বলল, করিম ভাই, আল্লাহ তায়ালা তওবাকারীকে খুব ভালোবাসেন। আপনি সত্যিকারের তওবা করুন গ।
করিম কান্নায় ভেঙে পড়ল। সে সব অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। হাসান তাকে দোয়া করে দিল। পরদিন থেকে করিম গ্রামেই থেকে গেল। সে সৎ পথে জীবিকা নির্বাহ করতে শুরু করল। তার পরিবর্তন দেখে অন্য দুর্বৃত্তরাও ভাবতে শুরু করল। একজন একজন করে তারা সবাই ভুল পথ ছেড়ে দিল। কেউ গ্রামেই থেকে গেল, কেউ নিজ এলাকায় ফিরে গিয়ে সৎ জীবনযাপন শুরু করল। এই ঘটনার পর গ্রামের মানুষেরা আরও বেশি করে হাসানকে সম্মান করতে শুরু করল। তারা বুঝল যে হিংসাক্রোধ দিয়ে নয়, ভালোবাসা ও দয়া দিয়েই মানুষের মন জয় করা যায়। দ্বাদশ অধ্যায়, জ্ঞানের আলো। নূরের বয়স যখন 10 বছর, তখন হাসান তাকে শহরের একটি ভালো মাদ্রাসায় ভর্তি করানোর চিন্তা করল। কিন্তু নূর বলল, আব্বু, আমি আপনার কাছেই থেকে পড়াশোনা করব। আপনি যা জানেন তাই তো আমার জন্য যথেষ্ট। হাসান বলল, বাবা, জ্ঞানের কোনো শেষ নেই। তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে গু। কিন্তু নূর জিদ ধরল। সে বলল, আব্বু, আমি এই গ্রামের মানুষদের সেবা করতে চাই। আপনার মতো তাদের দুঃখকষ্ট দূর করতে চাই। হাসান নূরের কথা শুনে খুশি হল। তার ছেলের মধ্যে সেবার মনোভাব দেখে সে গর্বিত হল। হাসান বলল, ঠিক আছে বাবা, তাহলে আমি তোমাকে ঘরে বসেই সব শেখাব। কিন্তু তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে গু। এরপর থেকে হাসান নূরকে কুরআন, হাদিস, ফিকহ, আকীদা সব বিষয়ে শিক্ষা দিতে শুরু করল। নূর ছিল খুবই মেধাবী। যা একবার শেখানো হতো সেটা সে কখনো ভুলত না। ত্রয়োদশ অধ্যায়, দানের মহত্ব। হাসানের পরিবার যদিও গরিব ছিল, কিন্তু তারা সবসময় দানস্তকা করত। যখনই কেউ সাহায্য চাইতে আসত, হাসান কিছু না কিছু দিত। একদিন এক বিধবা মহিলা এসে বলল, হাসান ভাই, আমার কোনো খাবার নেই। সন্তানরা ক্ষুধায় কাঁদছে গু। সেদিন হাসানের ঘরেও খাবার ছিল খুবই কম। কিন্তু সে তার নিজের পরিবারের খাবারের অর্ধেকটা সেই মহিলাকে দিয়ে দিল। আয়েশা প্রথমে একটু চিন্তিত হল। কিন্তু হাসান বলল, আয়েশা, আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা দান কর, আমি তোমাদের দেব। আল্লাহ আমাদের রিজিকের গ্যারান্টি দিয়েছেন গু। সত্যিই পরদিনই গ্রামের এক ধনী ব্যক্তি হাসানকে কিছু চালডাল উপহার দিল। সে বলল, হাসান ভাই, আপনার দানের কথা শুনেছি। আল্লাহর খাতিরে এটুকু গ্রহণ করুন গো। নূর এই ঘটনা দেখে শিখল যে দান করলে আল্লাহ তায়ালা আরও বেশি দেন। চতুর্দশ অধ্যায়, কঠিন সময়। নূরের বয়স যখন 12 বছর, তখন হাসানের বাবা আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, তার অবস্থা খুবই খারাপ। হাসান রাতদিন তার বাবার সেবা করতে লাগল। নূরও দাদার সেবায় সর্বক্ষণ লেগে থাকত। আব্দুর রহমান হাসানকে ডেকে বললেন, বাবা হাসান, আমি চলে যাব। তুমি এই গ্রামের মানুষদের সেবা করে যেও। নূরকে ভালো করে শিক্ষা দিয়ে গড়ে তোলব। হাসান কান্নায় ভেঙে পড়ল। বলল, আব্বু, আপনি ভালো হয়ে যাবেন। আমি দোয়া করছি। আব্দুর রহমান মৃদু হেসে বললেন, বাবা, মৃত্যু তো আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর কাছে চলে যেতে প্রস্তুত। তুমি কান্নাকাটি করো না। আল্লাহর ফয়সালা রাজি থাকু। কয়েকদিন পর আব্দুর রহমান ইন্তেকাল করলেন। হাসান ধৈর্যের সাথে এই শোক সহ্য করল। সে জানত যে আল্লাহ যা করেন সেটাই ভালো। পঞ্চদশ অধ্যায়, নূরের দায়িত্ব। দাদার মৃত্যুর পর নূর আরও বেশি গম্ভীর হয়ে গেল। সে বুঝতে পারল যে এখন তার বাবার পাশে দাঁড়ানোর সময় এসেছে। নূর তার বাবাকে বলল, আব্বু, এখন থেকে আমিও আপনার সাথে গ্রামের মানুষদের সেবা করব। আমি প্রস্তুত। হাসান নূরের দিকে তাকিয়ে মৃদু হাসল। বলল, তুমি এখনো ছোট বাবা, আরেকটু বড় হওই। কিন্তু নূর বলল, আব্বু, বয়সে আমি ছোট হতে পারি, কিন্তু আল্লাহর রহমতে আমার মধ্যে বুদ্ধি আছে। আমি চাই গ্রামের বাচ্চাদের পড়াশোনা শেখাতে গু। হাসান নূরের কথায় রাজি হল। নূর গ্রামের ছোট ছোট বাচ্চাদের কুরআন শরীফ ও বাংলাগণিত শেখানো শুরু করল। ছোট্ট নূরের পড়ানোর ধরন ছিল খুবই আকর্ষণীয়। সে গল্পের ছলে শিক্ষা দিত। বাচ্চারা তার কথা মনোযোগ দিয়ে শুনত। ষোড়শ অধ্যায়, নতুন সংকট। নূরের বয়স যখন 15 বছর, তখন গ্রামে আরেকটি বড় সমস্যা দেখা দিল। দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ শুরু হল। একদিকে ছিল করিম সাহেবের পরিবার, অন্যদিকে রহিম সাহেবের পরিবার। তাদের মধ্যে বছরের পর